বিনিয়োগকারী বন্ধুগণ আসসালামু আলাইকুম। বরাবর নিয়ে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। আলোচনার শুরুতেই আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত ইন্ডেক্সের ইনডেপথ আলোচনা করে থাকি, এটা আমার একান্ত ব্যক্তিগত রিসার্চ থেকে করা, আমার অভিজ্ঞতা থেকে করা। সেই জন্য আমি রিকোয়েস্ট করব যে আমার এই আলোচনা থেকে সরাসরি কেউ প্রাইস কোট করে বাই বা সেল করার সিদ্ধান্ত নেবেন না, এতে কিন্তু আপনার বিনিয়োগের ঝুঁকির মধ্যে পড়তে পারে। আপনি আপনার চিন্তা চেতনা অভিজ্ঞতা দিয়ে যদি কোনো স্টকে এন্ট্রি নেন তাহলে কিন্তু সেটার আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অবশ্যই তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শে কোনো স্টক ইনভেস্ট করতে যাবেন না, এতে কিন্তু আপনার বিনিয়োগের ঝুঁকির মধ্যে পড়তে পারে। আর আমার এই আলোচনায় যদি আপনাদের কিছুটা হলেও উপকৃত হয় তাহলে রিকোয়েস্ট করবো আমার ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যা হয়তো পরবর্তীতে অন্য কেউ দেখলে হয়তো উপকৃত হতে পারে। তো ওয়েলকাম। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্স ক্লোজ করেছে 5234 পয়েন্টে, যা গত দিনের তুলনায় 14 পয়েন্ট নেগেটিভ, এবং টার্নওভার আজকে আসছে 845 কোটি টাকা, যা গত দিনের তুলনায় কিন্তু 77 কোটি প্লাস টার্নওভার আসছে। তো মোটামুটি লেনদেন একটা হচ্ছে, বাট সমস্যা হচ্ছে এখানে কিন্তু মার্কেট কিন্তু কনফিডেন্সটা পাচ্ছে না সেভাবে, যার ফলে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্যান্ডেলগুলো, এই বেবি ক্যান্ডেলগুলো কিন্তু মার্কেটে নিউজটা দিচ্ছে যে এখানে কিন্তু বডি বড় না হওয়া পর্যন্ত, মানে কি এখানে হচ্ছে যে কিন্তু আলটিমেটলি ওইভাবে কিন্তু বিনিয়োগটা হওয়ার কথা সেভাবে হচ্ছে না। একটা সেগমেন্ট ওয়াইজ কাজ হচ্ছে, অর্থাৎ একটা পোর্শনে দেখাচ্ছে দিন সকালবেলা বা প্রথম দিকে আর্লিতে কিন্তু ক্যান্ডেল কিন্তু ভালো থাকে, গ্রিন ক্যান্ডেল ভালো, আজকেও কিন্তু ভালো একটা মুভমেন্টে ছিল, পরবর্তী কিন্তু আবার সেলসের প্রেসারে চলে আসে। তো এইটা কিন্তু চলতেছে বেশ কিছুদিন ধরে। তো এখন কিন্তু যে প্যাটার্নটা ক্রিয়েট করতেছে, এই প্যাটার্নটাতে কিন্তু মনে হচ্ছে যে আহ, এখন আজকে বর্তমানে যে প্রাইস ক্লোজ করছে এটা কিন্তু সাপোর্ট একটা পয়েন্টে, আমি আগেও বলছিলাম যে একটা সাপোর্ট পয়েন্ট আছে এখানে, এই সাপোর্টে কিন্তু অবস্থান করতেছে। তো এবং যে ক্যান্ডেলটা এখানে দেখা যাচ্ছে এটাও কিন্তু একটা ভালো ক্যান্ডেল, খারাপ ক্যান্ডেল ভালো ক্যান্ডেল, তবে গ্রিন হলে ভালো হতো। তো যাই হোক, এখান থেকেও কিন্তু আগামী রবিবারে আমার মনে হচ্ছে যে হয়তো আহ, যদি একটা ইনভার্স হ্যামার, অথবা যদি এখান থেকে যে আমরা দেখি যে একটা যদি এখানে আহ, ভালো একটা সিগন্যাল আমরা দেখতে পারি, হ্যামার বা ইনভার্স হ্যামার যাই হোক, যদি এই ধরনের কোনো ক্যান্ডেল দেখতে পারি গ্রিন ক্যান্ডেলে, তাহলে কিন্তু মার্কেটটা ঘুরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং সেক্ষেত্রে আমি আশা করব যে রবিবার হয়তো এরকম একটা আমরা ক্যান্ডেল দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে যেটা মেসেজ আসবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটু মুভমেন্টে যাবে, এবং আগামী সপ্তাহটা মনে হচ্ছে যে আগামী সপ্তাহ ভালো একটা পেসে থাকবে মার্কেট, এবং আগামী সপ্তাহের পর অর্থাৎ থার্ড উইক থেকে মার্কেট হয়তো একটু ডাউন ট্রেন্ডে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা হয়তো 5190 বা 5160 এই লেভেলও কিন্তু এসে টাচ করার পর হয়তো মার্কেট আবার নতুন করে আপ করতে পারে। কারণ হচ্ছে যে সামনেই তো কোরবানির ঈদ আসছে, সেক্ষেত্রে কিছু টাকা বেরিয়ে যায় মার্কেট থেকে, সেই জন্য এখন আগামী সপ্তাহটা ভেরি ক্রুশিয়াল। আগামী সপ্তাহে কিন্তু মার্কেটটা পজিটিভ থাকার সম্ভাবনা বেশি, এবং সেটা রবিবার থেকে আশা করি শুরু হবে। আমার মনে হচ্ছে যে এখান থেকে হয়তো এভাবে ঘুরে যেতে পারে মার্কেটটা। তো এখানে যে বললাম আবারও যে যদি হয় এখানে একটা ইনভার্স হ্যামার বা হ্যামার অথবা একটা স্পিনিং টপ হবে, হতে পারে ছোট ক্যান্ডেল হবে, বেশি বড় ক্যান্ডেল হবে না। তারপর এখান থেকে কিন্তু প্রাইসটা ঘুরে যাওয়ার, মানে সরি ইন্ডেক্স কিন্তু এখানে ঘুরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তার সম্ভাব্য যে আমি দেখতে পাচ্ছি তার রেজিস্ট্যান্স হয়ে 5300 পয়েন্ট, অর্থাৎ ইতিপূর্বে এখান থেকে কিন্তু এই জায়গাটাতে টাচ করে কিন্তু ইন্ডেক্স কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করতে ছিল। তো সেই ক্ষেত্রে এখান থেকে তার সম্ভাবনা থাকবে এতটুকু, যদি এটাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু 5354 মানে 5400 এতটুকু পর্যন্ত যাবে, যাওয়ার পর হয়তো আবার জিগজ্যাগ ওয়েতে কিন্তু টার্ন জাস্ট ডাউন ট্রেন্ড মেনটেন করে হয় 5190 অথবা 5160 এই লেভেলে যাওয়ার পর হয়তো আবার নতুন করে আপস এন্ড ডাউনস করে করে হয়তো আমরা ইন্ডেক্সকে আরো উপরে দেখতে পাবো। তো ইন্ডেক্স ভালো আছে। তো সহসা কিন্তু ইন্ডেক্স খুব বেশি নিচে যাবে না আমার মনে হয়, যদিও যায় তাহলে সেটা কিন্তু পরবর্তী দেখা যাবে আফটার জুন হতে পারে। এটা অর্থাৎ 5400 বা 5600 এটা টাচ করার পরে হয়তো ইন্ডেক্স নতুন করে আবার হয়তো কারেকশনে আসতে পারে। তো এই ছিল হচ্ছে ইন্ডেক্স নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। তো মার্কেট ভালো আছে, আশা করি রবিবার থেকে নেক্সট বৃহস্পতিবার পর্যন্ত মার্কেট একটা ভালো আমরা পেজ দেখতে পাবো। এখন আপনাদের কিছু রিকোয়েস্টেড স্টক, পাশাপাশি আমারও কিছু রিসার্চের স্টক আছে যেগুলো হয়তো আপনারা বিনিয়োগ করে যদি 1 মাস 2 মাস 3 মাস ধরে বিনিয়োগ রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি ফিউচারে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। ও আচ্ছা, আর একটা মেসেজ শেয়ার করি, সেটা হচ্ছে যে
মার্কেট বাড়ার একটা কারণ বলি, সেটা হচ্ছে আজকে শেয়ার নিউজে একটা মেসেজ আসছে যে হরমুজ প্রণালী নিয়ে বড় ইঙ্গিত, তেলের বাজারে ঝড়। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আহ, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বড় ধরনের পতন দেখা দিয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তির খবর ছড়িয়ে পড়ার পরই বাজারে এই পরিবর্তন দেখা যায় বলে বিশ্লেষক জানিয়েছেন। তো এখানে বাজার বিশ্লেষক ডেভিড মরিসন বলেন, শান্তি চুক্তির সম্ভাবনা বিনিয়োগকারীরা ঝুঁকি গ্রহণের মানসিকতায় ফিরে গেছেন। এতে বাজার একটি পিস ডিভিডেন্ড প্রভাব তৈরি হয়েছে। অর্থাৎ এটাই যে এখন কিন্তু যে ইন্টারন্যাশনাল যে আমরা যেটা ভাবছিলাম যে ইরান, ইউএস এবং ইসরায়েলের যে যুদ্ধটা, এটা দীর্ঘস্থায়ী কিন্তু আর হচ্ছে না। এখন ইনডাইরেক্টলি কিন্তু বোঝা যাচ্ছে আপোষ প্রপাসের মধ্যে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এর আগে আমি বলছিলাম যে আসলে এটা কিন্তু বেশি দিন থাকবে না, আস্তে আস্তে কিন্তু ক্লোজ হয়ে যাবে, এবং সেটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তানের একই সূত্র দিয়ে বলছে, যুক্তরাষ্ট্র ইরানের একটি প্রাথমিক শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই সম্ভাব্য চুক্তির খবরে বাজার ইতিবাচক মনোভাব তৈরি হয় এবং তেলের দাম দ্রুত পতন ঘটে। তো এই মেসেজটা শেয়ার করতে হচ্ছে যে আপনাদের কনফিডেন্সটা বাড়ানোর জন্য, যেহেতু আমরা একটা ইয়েতে ছিলাম, টেন্সে ছিলাম যে যুদ্ধ কি নিয়ে পড়েছে, বা যুদ্ধের কারণে আমাদের মার্কেটটা আসলে একটু নেগেটিভ। যদি এটার কারণ হয় তাহলে কিন্তু মার্কেট কিন্তু পজিটিভ ঘুরে যাবে। এই জন্য মেসেজটা আপনাদের শেয়ার করা যে রবিবারে যদি ঘোরার একটা কারণ আমরা একটা পেয়ে গেলাম এখানে। তো এখন স্টক নিয়ে ডিসকাশন করতে চাচ্ছি। স্টক নিয়ে প্রথম যে স্টকটি নিয়ে কথা বলবো, লিন্ডিভিডি নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন স্টকটি নিয়ে কথা বলবো। তো লিন্ডিভিডি স্টক নিয়ে কথা বলার আগে আমরা যদি লিন্ডিভিডির এটা দেখে নিই একটু। লিন্ডিভিডি কোথায় আছে? হ্যাঁ, লিন্ডিভিডি আছে এখানে। ফান্ডামেন্টাল একটু চেক করে নিই। এটা 659 টাকা 70 পয়সা আজকে, আর তার লো ছিল 625 টাকা, আর 1040 টাকা হাই আছে। আর ডিসেম্বর ক্লোজিং একটা স্টক আমরা জানি 400% ক্যাশ দিয়েছিল, 6% ডিভিডেন্ড দিয়ে, এটা বেটার। আর এটা এপ্রিল মাসে 2025 সালে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল, হয়তো সামনে সময় আসতেছে। আর ইপিএস এবং কোয়ার্টার ওয়ানও দিয়েছে, কোয়ার্টার ওয়ানে কিন্তু পজিটিভ আসছে ইপিএস, এবং মানি ফ্লোটা কিন্তু অনেক বেড়েছে, তার মানে দুইটি পজিটিভ, তার মানে এই স্টকটি কিন্তু ভালো করার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যারা লিন্ডিভিডিতে নিয়ে, এবং আরেকটা মেসেজ হচ্ছে এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি নিয়ে এখন মেসেজ দিচ্ছেন, এগুলার মানে কিন্তু হচ্ছে গোপনে গোপনে কিন্তু এগুলা স্টক করা হয়। অর্থাৎ এটা কিন্তু অনেক কালেকশন করতেছে বড় বিনিয়োগকারী, বিশ্ব মার্চেন্ট যারা ইনস্টিটিউট আছে তারা কিন্তু এখান থেকে স্টক করে। তো কেন করবে, করার তার কারণ হচ্ছে যে বর্তমানে যে প্রাইসে মুভমেন্ট করতেছে এটা কিন্তু অনেক নিচে আছে, তারপরেও কিন্তু এটা আমি বলবো যে এটা কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে আরো কিন্তু কারেকশনে যাওয়ার। হ্যাঁ, এখন যথেষ্ট কারেকশনে আছে, বাট এটা কিন্তু কারেকশনে যাওয়ার এক সম্ভাবনা রয়েছে। এটা আমরা যদি দেখি লাস্টের দিকে যদি মুভমেন্টে যাই তাহলে কত সাপোর্ট থাকতে পারে তার জন্য, এখানে এভাবে যদি যায় যে আমরা পরে দেখি এটা। তো বর্তমানে এটা নিয়ে কথা বলি। তো বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে শো করছে এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল, স্পিনিং টপ। তো এটা কি মিন করে কিন্তু এই যে বর্তমানে রিভার্সাল, অর্থাৎ বর্তমানে যে পতনের ধারা, এটা কিন্তু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে সম্ভাব্য যে তার সাপোর্ট রেজিস্ট্যান্স সে পাবে 718 টাকা লেভেলে, তার একটা প্রথম যে একটা বাধা পাবে, তারপর এটাকে ওভারকাম করে সে চলে যাবে 740 টাকায়, যে এখানে একটা আছে 740 50, তারপরে 765 এভাবে করে কিন্তু স্টকটি অনেক দূর যাবে, এবং এটা কিন্তু অনেক দূর যাওয়ার যথেষ্ট পসিবিলিটি রয়েছে। যারা বর্তমানে ইনভেস্ট করে আছেন বা করবেন লিন্ডিভিডিতে, আমার মনে হয় আপনারা যদি এখানে একটু সময় দিন তাহলে কিন্তু এখান থেকে 1.5 গুণ 2 গুণ কিন্তু প্রফিট করার সত্য সম্ভাবনা রয়েছে। কারণ এটা কিন্তু এখন স্টেজ শেষ পর্যায়ে আছে, এখান থেকে কিন্তু ইউটার্ন নিবে। এখন কিন্তু ইউটার্ন নেওয়ার সময়, এখন ইউটার্ন কিন্তু নিবে, নিয়ে এতটুকু পর্যন্ত অ্যাটলিস্ট আসবে, অর্থাৎ 860 লেভেল পর্যন্ত যাবে। যাওয়ার পরে এখান থেকে কিছু ডাউন ট্রেন্ডে আসবে, আবার নামবে, বিবি করে করে কিন্তু স্টকটি আপনার 1037, এটা তো একসাথে যাবে না, আরো হয়তো নিচে নামলেও নামতে পারে, এইভাবে করে তারপর কিন্তু যাবে। অর্থাৎ আপনি যদি একটু সময় দেন, এখানে একটু সময় নিয়ে বিনিয়োগ করেন, হয়তো 6 মাসের জন্য বিনিয়োগ করেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এখন আমরা যদি দেখি আরএসআইটা কিন্তু যথেষ্ট বুলিশ অবস্থায় আছে, অনেক ডাউন থেকে কিন্তু উঠে আসছে, তার মানে তো অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে এটা। আর পাশাপাশি এমএসসিডি হিস্টোগ্রামের বারটা কিন্তু অলরেডি পজিটিভ সিগন্যাল দিয়ে দিয়েছে। দুইটা ইন্ডিকেটরে কিন্তু বলতেছে যে লিন্ডিভিডি কিন্তু এখন ভালো অবস্থায় আছে, অর্থাৎ এখানে আপনি বিনিয়োগ করে কিন্তু দ্রুত এখান থেকে ভালো একটা বেনিফিট নিতে পারবেন। তো এই ছিল লিন্ডিভিডি নিয়ে ডিসকাশন করে, আশা করি আপনারা বুঝতে পারছেন এটার সামনের কতটুকু বাড়ার সম্ভাবনা রয়েছে।
নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। তো এটা আমরা যদি তার এটা দেখি, আগে ফান্ডামেন্টাল দেখি নাই। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার কোয়ার্টার 1 দেওয়া হয়েছে, ইপিএস দুইটা কিন্তু পজিটিভ, অপারেটিং ক্যাশ ফ্লো ভালো, ইপিএস এর কিন্তু গ্রোথ আছে, 5% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা, আর হচ্ছে 15 জুন 2026 কিন্তু তার রেকর্ড ডেট। ইনস্টিটিউট নতুন করে হোল্ড এখানে কিন্তু এন্ট্রি নিচ্ছে। তো আর হচ্ছে 52 উইকস লোয়েস্ট হচ্ছে 19 টাকা 40 পয়সা, বর্তমানে 29 টাকায় আছে, আর হাইস্ট হচ্ছে 52 উইকস হাইস্ট হচ্ছে 31 টাকা 40 পয়সা। তো এখন আমরা যদি চার্টে দেখি, তো চার্টে দেখার আগে দুটি ইন্ডিকেটর আগে দেখিনি আমরা। এখানে আমরা যদি ফোকাস করি, আরএসএটাও কিন্তু এখানে পজিটিভ অবস্থায় মুভ করে, অর্থাৎ সে কিন্তু বুলিশ অবস্থায় মুভমেন্টে আছে। পাশাপাশি আমরা এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখি, এটাও কিন্তু অলরেডি হালকা হয়ে গেছে, তার মানে এটা কিন্তু দ্রুতই ওভারকাম করে ফেলবে, অর্থাৎ ক্রস ওভার করে ফেলবে, অর্থাৎ দুইটা ইন্ডিকেটরে কিন্তু পজিটিভ দিকে মেসেজ দিচ্ছে। এখন আমরা দেখব মেইন চার্টে। মেইন চার্টে আমরা ফোকাস করলে প্রথম দেখতে পাচ্ছি এখানে যে আজকের ক্যান্ডেলটা কিন্তু একটা ভালো একটা এখানে এন্ট্রি নিয়ে আসছে, ভলিউমও বাড়ছে, এখানে কিন্তু ভলিউমও বাড়ছে, এখানে কিন্তু প্রাইসও কিন্তু বেড়েছে, তার মানে দুইটা কিন্তু মিল আছে এখানে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে 31 টাকা 20 পয়সা তার জন্য সম্ভাব্য যে রেজিস্ট্যান্স, এটি পড়বে সেপ্টেম্বর 2025 সালে এই ভ্যালুটা টাচ করার পর কিন্তু এটা কিন্তু ডাউন ট্রেন্ড চলে আসে, অর্থাৎ এটা কিন্তু কারেকশন ফেজে চলে আসে। তারপর কিন্তু আবারও ট্রাই করে সে এখানে আসছে এপ্রিল মাসে, 26 এপ্রিলে কিন্তু 2026 সালে কিন্তু সেম, অর্থাৎ এটা তার জন্য বর্তমানে একটা বড় একটা হার্ডেল। তো এখন একটাই টার্গেট, সেটা হচ্ছে যে বর্তমানে যে প্রাইজে আছে 29 টাকা লেভেলে, তার উচিত হবে 31 টাকা 20 পয়সা এটাকে ওভারকাম করে। 31 টাকা 20 পয়সা ওভারকাম করতে পারলে কিন্তু স্টকটি চলে যাবে 38 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আবারও বলি, যেহেতু একটানা যাবে না, এটা কিন্তু আপস এন্ড ডাউনস করে করে কিন্তু 38 টাকা 50 হয়ে যাবে। তো তার প্রথম কাজটা হচ্ছে যে আগে এই 31 টাকা 20 পয়সা এই হার্ডেলটাকে ভাঙা। যদি এটাকে ভাঙতে পারে তাহলে কিন্তু চলে যাবে 38 টাকা, দেন কিন্তু আরো উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। এখানে তার মাঝে আরো কিছু হার্ডেল 35 টাকা আছে, 35 টাকার পরে 38 টাকা, একসাথে তো যাবে না। তারপর আমি পুট করে যাই এটা যে মিনিমাম এই যে 35 টাকা লেভেল, 31 টাকা পার করলে কিন্তু 35 টাকায় যাবে, 35 টাকা থেকে সে যাবে হচ্ছে 38 টাকা লেভেলে যাওয়ার। তারপরে যদি ওয়েট করেন আরো উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা হচ্ছে যে আপনার আপনার অভিরুচি, কারণ আপনি কতক্ষণ সময় এটাতে দিবেন বা কতটুকু সময় যে ইনভেস্ট করবেন সেটা আপনি ডিসাইড করবেন। সেই জন্য আজকের এই ক্যান্ডেলটা মিন করতেছে যে স্টকটি কিন্তু হয়তো আরো বাড়তে পারে, এবং সেটা কিন্তু 31 টাকা 20 পয়সার সম্ভাবনা আছে এটাকে ভাঙার। তো এই যে চোখ রাখবেন যে এটা 31 টাকা 20 পয়সা ওভারকাম করতে পারে কিনা, অর্থাৎ এর উপরে ক্লোজ করে কিনা, তাহলে কিন্তু স্টকটি উপরে যাবে, নাহলে কিন্তু যেতে পারবে না, আবার কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসবে। তো সম্ভাবনা খুব বেশি উপরে যাওয়ার। এই হলো কন্টিনিউ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলা। আর নেক্সট স্টকটি হচ্ছে গ্লোবাল ইন্স্যুরেন্স। গ্লোবাল ইন্স্যুরেন্স কথা বলার পূর্বে আমি আগে দুই ইন্ডিকেটর নেই। আচ্ছা, আমরা এটা করে নিই। গ্লোবাল ইন্স্যুরেন্সের আমরা দেখে নিই। গ্লোবাল ইন্স্যুরেন্স দেখে নিই ফান্ডামেন্টালটা। বর্তমানে তার 50 উইক লোয়েস্ট 20 টাকা 80 পয়সা, বর্তমানে 31 টাকা 70 পয়সা মুভমেন্টে আছে, আর তার হাইস্ট 35 টাকা 10 পয়সা 52 উইকস এর মধ্যে। ডিসেম্বর ক্লোজিং 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল গতবার, এবং তার জুলাই মাসে তার সাধারণ রেকর্ড রেট থাকে। আর ইপিএস কোয়ার্টার 3 পজিটিভ ছিল 0.32, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু বেটার, দুইটাই কিন্তু এখন পজিটিভ, অর্থাৎ নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং কোয়ার্টার 3 ইপিএসও ভালো আসছে। এবং নতুন করে কিন্তু ইনস্টিটিউট 2.16% কিন্তু এন্ট্রি নিয়েছে এখানে। তো আমরা এখন যদি চার্টে চলে আসি, প্রথমে যদি আমরা আরএসএটা দেখি, আরএসএটা কিন্তু বুলিশ অবস্থায় দেখাচ্ছে এখানে, যে উপরে যাচ্ছে। পাশাপাশি আমরা হিস্টোগ্রামের বারটার একটু ফোকাস করি, এটাও কিন্তু মিন করতেছে কিন্তু গ্রে হয়েছে, হালকা হয়েছে, তার মানে এটা কিন্তু খুব শীঘ্রই এমএসসিডি ক্রসওভার করার সম্ভাবনা রয়েছে। এখন আমরা মূল চার্টে আসি। মূল চার্টে আসার পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে 34 টাকা 70 পয়সা বা 34 টাকা 90 আর 35 টাকা, এই লেভেলটাই ধরি, এটা কিন্তু গ্লোবাল ইন্স্যুরেন্সের জন্য কিন্তু বড় ধরনের একটা রেজিস্ট্যান্স। এটা কিন্তু সে দেখা যাচ্ছে অনেকদিন ধরে, অর্থাৎ আমরা যদি দেখি 2023 সাল থেকে, বিভিন্ন 23 সাল থেকে শুরু হয়ে কিন্তু এই লেভেলটা এসে কিন্তু একটা বড় ধরনের হোঁচট খায়। অর্থাৎ গ্লোবাল ইন্স্যুরেন্স যদি 34 টাকা 70 পয়সাকে ওভারকাম করতে পারে, দেন কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে 41 টাকা লেভেল, 40 টাকা লেভেল পার হয়ে তারপর 44 টাকা 80 পয়সা লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এটা যথেষ্ট কয়েকবার ট্রাই করছে, মানে একবার ধরি, দুইবার, তিনবার, এদিকে পারে নাই, 4 5 6 অনেকবার ট্রাই করছে, কিন্তু নর্মালি
আমরা যদি ধরি তার মিনিমাম হচ্ছে 3 বার ওই লেভেলটি টাচ করছে। তো সাধারণত 4 বার বা 5 মারার মাথায় কিন্তু এটা ওভারকাম করতে পারে। এটা নির্ভর করে হচ্ছে ইনভেস্টরের উপর। যদি ভালো মাপের ইনস্টিটিউট এখানে যদি এন্ট্রি নেয় তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করা সম্ভব। কারণ আমরা কিন্তু দেখলাম যে অলরেডি 2% অ্যাবাভ কিন্তু ইনস্টিটিউট হোল্ডিং এখানে নিচ্ছে। যার মানে মিন করতেছে যে সম্ভবত 34 থেকে 70% যে এই যে রেজিস্ট্যান্স লেভেল এটা কিন্তু ভাঙার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে স্টকটি কিন্তু পরবর্তীতে তার রেজিস্ট্যান্স থাকবে 40 টাকা লেভেল। এটা এক সময় যাবে না, আপস এন্ড ডাউনস করে করে কিন্তু 41 টাকা লেভেল যাবে, তারপর 40 টাকা, 80 পয়সা, 45 টাকা। অর্থাৎ যারা গ্লোবাল ইন্স্যুরেন্স নিয়ে আছেন তারা একটু অবজার্ভ করবেন, এই 34 টাকা 70 পয়সা বা 34 টাকা 90 এটা ভাঙতে পারে কি, যদি এর উপরে ক্লোজিং করে তাহলে কিন্তু স্টকটি আস্তে আস্তে কিন্তু 41 টাকা বা পরবর্তীতে 45 টাকা লেভেলের পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তবে সেটা আপনাকে সময় দিতে হবে, মিনিমাম 1 থেকে 2 মাস তো সময় দিতেই হবে, বা 3 মাসও লাগতে পারে। তারপর আমি বলবো যে এখানে যদি আপনি ওই আজকে যে লেভেলে ক্লোজ করা হয়েছে, যেমন আজকে ক্লোজ করা হয়েছে এখানে 31 টাকা 70 পয়সা, যদি সুযোগ পান এ লেভেলে একটু নিচে কেনার তাহলে এন্ট্রি নিতে পারেন। তারপর কিন্তু এখান থেকে আপনি ভালো প্রাইস গ্যাপে কিন্তু এখানে 10-11 টাকা প্রাইস গ্যাপে কিন্তু আপনি একটা সময় এখান থেকে প্রফিট টেক করতে পারবেন। এই ছিল গ্লোবাল ইন্স্যুরেন্স নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে লুব্রেফ নিয়ে রিকোয়েস্ট করেছিলেন এটা নিয়ে কথা বলার জন্য। তো এটা নিয়ে কথা বলতে গেলে আগে আমরা দেখবো যে আরএসএটা দেখি। আরএসএটা কিন্তু ফ্ল্যাট অবস্থায়, তার মানে এটা কিন্তু এখান থেকে উপরে ওঠার প্ল্যান করতেছে, এটা একটা পজিটিভ সিগন্যাল। নেক্সট হচ্ছে দেখলাম যে আমরা এখানে দেখতেছি কিন্তু হিস্টোগ্রামের পার্টটা কিন্তু ছোট হয়ে আসছে, বাট এটা কিন্তু এখনো হালকা হয় নাই, তার মানে এখনো কিন্তু সেলার অ্যাক্টিভ আছে। তবে এটা হয়তো আমরা মূল চার্ট দেখলে বুঝতে পারবো যে আসলে কি অবস্থায় আছে এটা। তার মানে একটাতে সিগন্যাল পেলাম আর একটাতে কিন্তু কনফার্মেশন পাই না। এখন আমরা দেখবো হচ্ছে মূল চার্টে চলে এসে, মূল চার্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটা পুরাই বিয়ারিশ একটা ক্যান্ডেল, যা কিন্তু কন্টিনিউয়েশন রেখেছে। এটা আগের দিনও বিয়ারিশ ছিল, এখনো কিন্তু ফুল বিয়ারিশ, মারোবাজু বিয়ারিশ ক্যান্ডেল। তো এটা মিন করে কিন্তু এখানে কিন্তু প্রচুর সেলার অ্যাক্টিভ আছে, এই লেভেলগুলোতে সেল করবে। অর্থাৎ এখানে তার সম্ভাব্য সাপোর্ট পয়েন্ট যে 9 টাকা 70 পয়সা, অর্থাৎ 9 টাকা 70 পয়সা লেভেলে সাপোর্ট নিতে পারে। আর না হলে কিন্তু আরেকটা সাপোর্ট আছে 9 টাকা 40 পয়সা। তো 9 টাকা 70 বা 9 টাকা 40 থেকে যে সাপোর্ট নিয়ে নেয় তাহলে কিন্তু এখান থেকে ঘুরে যাবে, ইউটার্ন নেবে, নিয়ে কিন্তু তার সম্ভাব্য তার যাওয়ার প্ল্যান হচ্ছে 11 টাকা 20 পয়সা। তার প্রথম যে রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই 11 টাকা 20 পয়সা বা এই লেভেলটাতে কিন্তু পড়বে। এখানে 11 টাকা 20 লেভেল আসার পর কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে এই যাচ্ছিল। তো এখন যদি এখান থেকে এসে যে যদি নিতে পারে তাহলে ভালো, যদি না নিতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 9 টাকা 70 পয়সা এই লেভেলও কিন্তু আসে, এখান থেকে হয়তো আসে স্টকটি হয়তো 11 টাকা 20 এই লেভেলটাকে অর্থাৎ এই রেজিস্ট্যান্স থেকে ওভারকাম করে চলে যাবে হচ্ছে 12 টাকা 70 পয়সা। অর্থাৎ লুব্রেফ নিয়ে কথা বলা একটাই যে যদি লুব্রেফ নিয়ে আপনাকে লেগে থাকতে হয় তাহলে একটু সময় দিতে হবে, হয়তো অচিরেই কিছুদিনের মাঝে কিন্তু এখান থেকে এটা একটা বাউন্স ব্যাক করে কিন্তু একটা আপ ট্রেন্ড নেওয়ার প্ল্যান করবে, এবং সেটা 12 টাকা 70 পয়সা পর্যন্ত প্রাথমিকভাবে মনে হচ্ছে যাওয়ার সম্ভাবনা আছে যদি এই ধারাটা অব্যাহত থাকে। তো এই ছিল লুব্রেফ নিয়ে যিনি বলছিলেন, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন এটার করণীয়টা কি হবে। এটা নেক্সট স্টকটি হচ্ছে বেস্ট হোল্ডিংস। বেস্ট হোল্ডিংস মূল চার্টে যাওয়ার আগে আমরা আগে ইন্ডিকেটরগুলো দেখে নিই। ইন্ডিকেটর কিন্তু বলতেছে স্পষ্টই যে আরএসএটা কিন্তু যথেষ্ট এগ্রেসিভ অবস্থায় কিন্তু মুভ করছে, উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ম্যাটার। পাশাপাশি অলরেডি এমএসসি হিস্টোগ্রাম বারটা যদি ফোকাস করি এখানে কিন্তু ক্রস ওভার হয়ে গেছে, তার মানে এটা কিন্তু এখন আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করতেছে। এখন আমরা দেখবো যে মূল চার্ট, মূল চার্টে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে ক্যান্ডেলটা কিন্তু খুবই ভালো একটা ক্যান্ডেল, বায়ারদের যথেষ্ট এখানে কন্ট্রিবিউশন রয়েছে। এখানে আপনার প্রাইস এবং হচ্ছে ভলিউম দুটোরে কিন্তু মিল আছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 15 টাকা পর্যন্ত তার কিন্তু একটা রেজিস্ট্যান্স একটা আছে, ইতিপূর্বে এই লেভেল থেকে যাওয়ার পরে কিন্তু এই যে এখান থেকে যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু পড়ে যায়। তারপরে আবারও কিন্তু ট্রাই করার পরে এখান থেকে কিন্তু আবার পরে আবার এখানে যায়, তারপরে কিন্তু আবার এখন এই ডাউন ট্রেন্ড মেনটেন করে করে যাচ্ছে। এখন কিন্তু সময় আসছে এটাকে ওভারকাম করা, যে 15 টাকা লেভেলটা ভাঙতে পারে দেন কিন্তু স্টকটি চলে যাবে 17 টাকা লেভেল। 17 টাকার লেভেল থেকে একটু হয়তো একটু কারেকশন ফেজে এসে তারপর চলে যাবে তো 20 টাকা 80 পয়সা লেভেলে তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব যারা মনে করতেছেন যে বেস্ট হোল্ডিংসে আছেন বা ধরে রাখবেন, আমার মনে হচ্ছে যে এই স্টকটি কিন্তু আপনার ভালো একটা বেনিফিট দিতে পারে। কারণ বর্তমানে যে প্রাইস, হ্যাঁ, যে 13 টাকা লেভেল, 13 টাকা লেভেল বা এই লেভেলে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু
একটু ধৈর্য ধারণ করলে কিন্তু 20 টাকা 80 পয়সা যাবে এবং 20 টাকা সে যাবেই। 20 টাকা 80 পয়সা যাবে, যাওয়ার পর এখান থেকে কিন্তু একটু আবার রিট্রেস হয়ে বা আমরা কারেকশন যেটাই বলি করার পর কিন্তু আবার আপস এন্ড ডাউনস করে করে কিন্তু স্টকটি কিন্তু চলে যাবে 25 টাকায়। কিন্তু একদিনে যাবে না, এটা সময় দিতে হবে। এটা ভালো এক স্টক আমি মনে করি বিনিয়োগ করার জন্য ভালো, এবং এটা কিন্তু তার যথেষ্ট কারেকশন শেষে কিন্তু এখন কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে। তো যারা বেস্ট হোল্ডিংস নিয়ে প্ল্যান করতেছেন বা আছেন, আমার মনে হয় এখান থেকে একটু ধৈর্য ধারণ করলে আপনি কিন্তু 25 টাকা লেভেল কিন্তু তার যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আগে কথা একটাই যে সে তাকে প্রথম 20 টাকা লেভেলে যাবে, 20 টাকা ওভারকাম করে কিন্তু 25 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই স্টকটি নিয়ে আলোচনা করার উদ্দেশ্য ছিল, আপনাদের রিকোয়েস্টের স্টক ছিল বেস্ট হোল্ডিংস। পাশাপাশি আরেকটি স্টক ছিল এই যে সিমেন্ট সেক্টর, হাইডেলবার্গ সিমেন্ট। তো এটা যাওয়ার পূর্বে আমরা এতে দেখি, সেটা দেখা না, হাইডেলবার্গ সিমেন্টটা কোথায় একটু দেখি। এই যেটা ফান্ডামেন্টাল আলোচনা করি, গুড স্টক আমরা জানি এটা সিমেন্ট সেক্টর এক ক্যাটাগরি একটি স্টক। 204 টাকা 10 পয়সা তার কারেন্ট, আর হচ্ছে 52 উইকস লোয়েস্ট 183 টাকা, হাই 282 টাকা ডিসেম্বর ক্লোজিং স্টক। আর ইপিএস কিন্তু এটা নেগেটিভ, এইটা একটা সমস্যা। কোয়ার্টার ওয়ানে আসছে 0.88, এটা কিন্তু আগের তুলনায় কিন্তু 0.436 নেগেটিভ। এখানে সুবিধার একটাই, সেটা হচ্ছে যে কোয়ার্টার ওয়ান ক্যাশ ফ্লোটা কিন্তু অনেক বাড়ছে 10.46 আগের তুলনায়। এখন আমরা যদি দেখি যে কেন আসলে তার ইপিএসটা খারাপ আসছে, এখানে নিশ্চয়ই কারণ দিচ্ছে একটা 11% ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে। হ্যাঁ, এটা দেখে নিন, এই যে এটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড 11% ক্যাশ ডিভিডেন্ড পয়েন্ট, এটা হচ্ছে 20 মে 2026 সালে কিন্তু রেকর্ড ডেট ধরা হয়েছে, মে মাসে 220 তারিখের 11% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা। তো এখানে ইপিএস কারণ নিশ্চয়ই এখানে দিচ্ছে ইপিএস, এই যে ইপিএস ডিক্লাইন ইন দ্য সেম পিরিয়ড ফর দ্য প্রিভিয়াস ইয়ার মেইনলি ড্রাইভেন by the increased raw materials cost that could not be fully passed on to customers through sales prices due to intense market competition। ওই র মেটেরিয়ালসের জন্য ওনাদের আসলে প্রবলেমটা দেখা যায়, যার ফলে ইপিএসটা নেগেটিভ হয়েছে, এই কারণটা বলছে এটা। এবং যেহেতু কম্পিটিশন মার্কেট, সেক্ষেত্রে লস দিয়ে হইলেও দেখা যাচ্ছে যে বিজনেস ধরে রাখতে হচ্ছে, সেই জন্যই ইপিএসটা কমে আসছে। তবে একটা সুবিধা হচ্ছে মানি ফ্লোটা বাড়ার কারণে স্টকটা কিন্তু দ্রুত ধরে যাওয়া ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে আমরা জানি এটা ভালো একটা স্টক সিমেন্ট সেক্টর। তো এখন আমরা দেখি যে আরএসএটা যদি একটু ফোকাস করি, আরএসএটা কিন্তু অনেকটাই ডাউন ট্রেন্ড আর অনেক কিন্তু নিচে আসছে, আসার পর কিন্তু এখন কিন্তু ইউট্রাই, এটা স্বাভাবিক, কারণ বাউন্স ব্যাক তো করতেই হবে একটা পর্যায়ে এসে, এবং তাই হচ্ছে এখানে এটা পজিটিভ সাইন। আর পাশাপাশি এই যে এখানেও সেম, যে এমএসসি হিস্টোগ্রাম বার কিন্তু গাঢ় লাল থেকে কিন্তু হালকা হয়ে হয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু এমএসসি ক্রস ওভার করার একটা প্ল্যান করতেছে, অর্থাৎ দুইটা সিগন্যালই কিন্তু পজিটিভ। এখন আমরা দেখবো যে চার্টের, তো চার্টে যথেষ্ট আমরা তো দেখলামই যে যথেষ্ট কারেকশন আসছে, অনেক কারেকশন আসছে। এখন কিন্তু সুযোগ হচ্ছে যে একটা ইউটার্ন, অর্থাৎ বাউন্স ব্যাক করবে, ইউটার্ন নিবে। তো আমরা এখন দেখবো চার্টে, আমরা ফোকাস করি, সেটা হচ্ছে যে বর্তমানে যে ক্যান্ডেলটা আসছে এটা একটু ভালো ক্যান্ডেল, এবং আমরা আশা করবো এখান থেকে মার্কেট ঘুরে যাবে। সেক্ষেত্রে সম্ভাব্য যে এই তার যে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, এটা 249 টাকা লেভেলে, অর্থাৎ 249 টাকা লেভেলে কিন্তু ইতিপূর্বে এখানে এই যে পোড়াটাতে একটা অনেক দিন এভাবে ঘুরপাক খায়, এই যে এখানে, অর্থাৎ 249 টাকা লেভেলে যাওয়ার পর হয়তো তার একটা রেজিস্ট্যান্স, এখানে ভালো রেজিস্ট্যান্স পাবে। এটাকে যদি ওভারকাম করতে পারে দেন চলে যাবে 271 টাকা লেভেলে। 271 টাকা লেভেল থেকে পরে কিন্তু 313 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে কথা একটাই, যে বর্তমানে তার যে মুভমেন্ট তাতে কিন্তু একটানে কিন্তু চলে যাবে, এখানে তেমন একটা সমস্যা হবে না, 214 টাকা লেভেল বা এরকম চলে যাবে। এটা যাওয়ার পরে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপস এন্ড ডাউনস করে করে 249 টাকা লেভেলে যাবে। তবে একদিনে যাবে না, একটু সময় দিতে হবে, কিছুদিন সময় দেওয়ার পরে তারপরে এখান থেকে 249 টাকা যাওয়ার পর এটা যদি একটানে ভাঙতে পারে তো ভালো, না হলে একটু হয়তো রিট্রেস করে এই যে 234 টাকা লেভেল পর্যন্ত আসতে পারে। এখান থেকে আবার নতুন করে আপ ট্রেন্ড নিয়ে 271 টাকা লেভেলে যাবে, এখানে থেকেও সেম আবারও কিন্তু একটু ডাউন ট্রেন্ডে এসে আবার নতুন করে একটা আপ ট্রেন্ডে যেয়ে 313 টাকা লেভেলে যাবে। অর্থাৎ আপনি যদি বর্তমানে যে প্রাইস 204 টাকা লেভেলে আছে, যদি এখানে আপনি আর একটু কমে পান বা এর মাঝে কিনতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। তো যত 200 টাকা লেভেলে ইনভেস্ট করে যদি আপনি অবজার্ভ করে থাকেন মতন 3 4 5 মাস সময় দিতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি
প্রায় 100 টাকার মতো কিন্তু একটা প্রতি স্টকে কিন্তু বেনিফিট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো হাইডেলবার্গ সিমেন্টের সুবিধা এটাই যে ভালো স্টক, এখানে আপনার বিনিয়োগটা শুরু থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি থাকবে। তো বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং স্টকগুলো নিয়ে কথা বলা। কিছু স্টক যা আপনাদের রিকোয়েস্টেড ছিল, পাশাপাশি আমার কিছু স্টক ছিল। তো উদ্দেশ্য একটাই থাকে, আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প করা, কিছু সাজেশন দেওয়া, যা আপনাদের বিনিয়োগ করতে কিছুটা সুবিধা হয়। তো সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে কথা বলবো, ইন্ডেক্স নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।